নমস্কার। ক্যাসেল অফ স্টোরিজে সকল শ্রোতা বন্ধুদের আরও একবার স্বাগত জানাই। বিগত সপ্তাহে কোনো গল্প না আনতে পারায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমাদের এই সপ্তাহের পরিবেশনা অসিত কুমার চৌধুরী রচিত জবানবন্দি। শুনতে থাকুন আমাদের আজকের গল্প। রিটায়ার হওয়ার পর তমালিকা দেবী মামুদপুরের এক স্বাস্থ্যকেন্দ্রে কাজ পেলেন। সেখানেই তাকে থাকতে হবে। মামুদপুর ট্রেনে হাওড়া থেকে 2-2.5 ঘন্টার পথ। জায়গাটা ভালোই লাগলো তমালিকা দেবীর। প্রকল্পে কাজ করেন 5 জন ডাক্তার, 1 জন টাইপিস্ট, 1 জন ক্যাশিয়ার, 6 কেরানি, তাছাড়া কজন ট্রেনি নার্সও আছে। তমালিকা দেবীর কাজ হলো কেরানিদের কাজকর্ম দেখাশোনা করা। ডাক্তাররা প্রায় সবাই নতুন পাশ করা ছেলে মেয়ে। দারুণ উৎসাহেই তারা কাজ করে। প্রকল্পের প্রধান ডাক্তার সেন থাকেন কলকাতায়। প্রায় সপ্তাহেই কদিনের জন্য এসে কাজকর্মের তদারক করেন। সাধারণের চাঁদায় প্রকল্পের কাজ চলে। কিছু সরকারি অনুদানও পান ডক্টর সেন। মাস কতক বেশ ভালোভাবেই কেটে গেল তমালিকা দেবীর। লোকজনের ব্যবহার ভালো, কাজেরও তেমন চাপ নেই। তাছাড়া স্থানীয় কেরানিরাও ওনাকে যথেষ্ট সমীহ করেন। থাকার ব্যবস্থা ভালো। একটি মেস ঘরে মেয়েরা এবং অপর একটি মেস ঘরে ছেলেরা থাকে, এবং থাকার জায়গা স্বাস্থ্যকেন্দ্রের একেবারেই পাশে। একদিন ডাক্তার সেন বললেন, তমালিকা ম্যাডাম, নার্সদের ট্রেনিংয়ের জন্য একটা কঙ্কাল আনতে হবে। ডাক্তার পাত্র যেতে রাজি হয়েছে, আপনিও তার সঙ্গে যান। ওটা কিনে আনুন গিয়ে। কঙ্কাল কেনার কথাটি শুনে মনে মনে বেশ ভয়ই পেলেন তমালিকা দেবী। একটা মানুষের কঙ্কাল কিনে বই নিয়ে আনতে হবে সঙ্গে করে। ব্যাপারটা যেন কেমন অস্বস্তি জাগালো তার মনে। ডক্টর পাত্রের বয়স খুব কম। সে হেসে বললেন, কেন মিছে ঘাবড়াচ্ছেন বলুন তো? নেড়ে চেড়ে দেখে তো কিনবো আমি, আর বাক্সটা বইবও আমি। আপনি শুধু সঙ্গে থেকে দরদামটা করবেন, তাতে এত ঘাবড়াবার কি আছে? দোকানের মালিক একটার পর একটা কঙ্কাল এনে ওদের সামনে স্ট্যান্ডে টাঙিয়ে দিতে লাগলেন। তমালিকা দেবী বিস্ফারিত চোখে সেগুলোর দিকে তাকিয়ে রইলেন শুধু। ওনার বারবার মনে হচ্ছিল ওগুলো একদিন মানুষের দেহ নিয়ে চলাফেরা করত। কে জানে, ওদেরই কেউ হয়তো একদিন ওনার পাশ দিয়ে হেঁটে গেছে। মনে মনে শিউরে উঠলেন তমালিকা দেবী। অনেক দেখাশোনার পর ডক্টর পাত্র একটা কঙ্কাল পছন্দ করলেন। তারপর বললেন, এটা একটা মেয়ের কঙ্কাল। বোধহয় চোট পেয়ে মারা গেছিল মেয়েটি। তা হোক, এটাই নেব আমরা। দরদাম করে কঙ্কালটি কেনা হলো। তারপর ওটাকে বাক্সবন্দি করে ট্যাক্সিতে তোলার সময় তমালিকা দেবী স্পষ্ট শুনতে পেলেন ব্যথা ভরা একটি দীর্ঘশ্বাস। চমকে উঠে উনি তাকালেন বাক্সটার দিকে। ডক্টর পাত্র হেসে বললেন, কি এত ভাবছেন? ওটাকে আপনাকে আর ধরতেই হবে না। স্টেশনে কুলি নিয়ে নেব, আর ওখানে পৌঁছে ওটা আমি বই নিয়ে যাব সেন্টারে। মিছিমিছি চিন্তা করবেন না তো, সামান্য একটা কঙ্কাল। ভয় ভয় তমালিকা দেবী বললেন, আপনি যাই বলুন আর তাই বলুন, আমার কেমন যেন মনে হচ্ছে যার কঙ্কাল তার জীবনটা ভারী দুঃখের ছিল। হাসলেন ডাক্তার পাত্র। তারপর বললেন, হতেই পারে। দুঃখীদের কঙ্কালই তো বাজারে কিনতে পাওয়া যায়। জীবনে সুখী যারা, তারা আর এভাবে কঙ্কাল হবে কি করে? সন্ধ্যাবেলা কেন্দ্রে ফিরে এলেন ওরা দুজন।
তখনই গেটের কাছে ছোটখাটো একটা ভিড় জমে গেছে। একটা আসল কঙ্কাল যে আনা হচ্ছে তা মুখে মুখে চারিদিকে রটে গিয়েছিল এর মধ্যে। তাই দেখতে আশেপাশের গ্রামবাসীরা এসেছে। ডক্টর পাত্র কঙ্কালটাকে অফিস ঘরে স্ট্যান্ডে ঝুলিয়ে দিলেন। কঙ্কালটা স্ট্যান্ডে দুলতে শুরু করলো। যারা এতক্ষণ বেশি সাহস দেখাচ্ছিলেন তারা সবাই ছুটে পালালো, বাকিরা থতমত খেয়ে দাঁড়িয়েই রইল। পরদিন থেকে নার্সদের ক্লাস শুরু হয়ে গেল। পড়াবার সময় কঙ্কালটাকে ক্লাসরুমে নিয়ে যাওয়া হতো, অন্য সময় ওটাকে রাখা হতো অফিস ঘরেই। সেই ঘরে বসেই তো কাজ করতেন তমালিকা দেবী, তাই চেষ্টা করেও ওটার কথা কিছুতেই ভুলতে পারছিলেন না। কাজের ফাঁকে ফাঁকে উনার নজর গিয়ে পড়ে কঙ্কালটার ওপর, আর তখনই উনার বুকের ভেতর কেমন জানি একটা অনুভূতি জাগে। ভয় আছে তাতে, তাছাড়া আছে আরও একটা ভাব যা ওনাকে বারবার বলে মেয়েটা জীবনে সুখ পায়নি, ও তাই ওর দুঃখের কথা শোনাতে চায়। একথা কাউকে বলতে পারছিলেন না তমালিকা দেবী। মনের মধ্যে একটা অস্বস্তি নিয়েই উনার দিন কাটছিল। কদিন পরে টাইপিস্ট মুখার্জি বাবু এসে বললেন, আপনাকে একটা ব্যবস্থা করতেই হবে। আমি রোজ শেষে অফিস থেকে বের হই, নিজের হাতে তালা লাগাই দরজায়, চাবিটা নাইট গার্ড নিতাইকে দিয়ে যায়। অথচ রোজ এসে দেখি কেউ আমার টাইপরাইটারটা ব্যবহার করছে। আমার হাতের মেশিন অন্য ব্যবহার করলে আমি ঠিক টের পাই। নিতাইকে ডেকে তমালিকা দেবী ধমকালেন, বললেন আর যেন কখনো টাইপরাইটার সে ব্যবহার না করে। টাইপ শিখতে হলে সে তো বর্ধমানে গিয়ে দিনের বেলায় শিখতে পারে, ওর তো রোজ নাইট ডিউটি। নিতাই থতমত খেয়ে বলল, ম্যাডাম, রাতে আমিও ঘরে ঢুকি না। মুখার্জিবাবুর খুব সাহস, তাই সন্ধ্যের পর একা ও ঘরে বসে কাজ করেন। কঙ্কালটা দেখলেই আমার ভীষণ ভয় করে। তমালিকা দেবী ভাবলেন ধরা পড়ে গিয়ে নিতাই হয়তো নিজের দোষ কাটাবার জন্যে এসব কথা বলছে, কিন্তু আজ এই ধমক খাওয়ার পর আর সে নিশ্চয়ই ও মেশিনে হাত দেবে না। বেশ কিছুদিন পরে নিতাই এলো তমালিকা দেবীর কাছে। এদিক ওদিক তাকিয়ে বলল, ম্যাডাম, আমি অফিস ঘরে রাতে ডিউটি দেব না, আমায় অন্য কোথাও বদলি করেন। কেন? ওখানে তোমার অসুবিধাটা কি হচ্ছে? আদি ম্যাডাম, ও অফিস ঘরে কিছু গন্ডগোল আছে। মানে? শুনুন তবে। গতকাল রাতে আমি যখন ডিউটি দিচ্ছিলাম, হঠাৎ তখন অফিস ঘর থেকে কেমন সব খটখট শব্দ পাচ্ছিলাম। আমি কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে থাকি, তারপর ধীর পায়ে অফিস ঘরের দিকে এগিয়ে গিয়ে দরজায় কান রেখে ভালো করে শোনার চেষ্টা করলে ও বন্ধ ঘরের ভেতরে এক মহিলা কান্নার আওয়াজ শুনতে পাই। আর তার সঙ্গে শোনা যায় সেই এক খটখট শব্দ। ও কোনো ইঁদুর টিদুর হবে, ওর জন্য আমি তোমাকে বদলি করতে পারবো না। না ম্যাডাম, ও ঘরে ইঁদুর আসবে কেমন করে? তাছাড়া একটানা অমন শব্দ তো ওঠে টাইপ মেশিন থেকে। আমি জানি শব্দ ওঠে, অথচ ঘরের দরজা তো বাইরের থেকে বন্ধ থাকে। তাহলে আর আর ওই কান্নার শব্দ? মনে মনে শিউরে উঠলেন তমালিকা দেবী। কে অত রাতে বন্ধ ঘরে টাইপ করে? আর নারী কণ্ঠের কান্না? কই, কঙ্কালটা আসার আগে তো এমন কথা কারো মুখে কোনোদিনও শোনা যায়নি। তবে কি? তবু মুখে হাসি এনে তিনি বললেন, আচ্ছা, বেশ বেশ,
আজ রাতে যদি কোনো শব্দ ওঠে তো দরজা খুলে দেখবে না হয়। বন্ধ ঘরে তো আর ভূতে মেশিন চালায় না। বেজার মুখ করে নিতাই চলে গেল। রাত তখন বেশ গভীর। ঘর অন্ধকার করে সবাই শুয়ে পড়েছে, কিন্তু তমালিকা দেবীর কিছুতেই ঘুম আসছে না। নিজের বিছানায় শুয়েই সে এপাশ ওপাশ করতে লাগলো। এমন সময় হঠাৎ এক চিৎকারে সবার ঘুম ভেঙে গেল। শব্দটা এলো কেন্দ্রের অফিস ঘরের দিক থেকে। সবাই ছুটে গেল সেই দিকে। অফিস ঘরের কাছে গিয়ে দেখলো নিতাই অচেতন অবস্থায় বারান্দায় পড়ে আছে, আর অফিস ঘরের দরজা হাট করে খোলা। তমালিকা দেবী দেখতে পেলেন রাতের বাতাসে অন্ধকারে কঙ্কালটা অল্প অল্প দুলছে। খুব ভয় পেয়ে গেলেন তমালিকা দেবী। ডক্টর পরীক্ষা করে দেখল, না, ভয়ের কিছু নেই। চোখে মুখে জলের ঝাপটা দিতেই নিতাই চোখ মেলল। খানিকক্ষণ বোকার মতো এদিক ওদিক তাকিয়ে দেখল, তারপর ভয়ে দুহাতে মুখ ঢাকল। ডক্টর পাত্র জিজ্ঞাসা করলেন, কি হয়েছিল তোমার? নিতাই এবার একটা ঢোক গিলে বহু কষ্টে বলল, স্যার, রাতে আমি আর এ ঘরে ডিউটি দেব না। ও ঘরে ভূত আছে, মেম সাহেব ভূত। তার মানে কি হয়েছিল ঠিক করে বলো তো? ভূত আসবে কোথা থেকে? কি বলছো তুমি? স্যার, আমি সত্যি বলছি, আজ যখন ডিউটি দিচ্ছিলাম রোজকার মতো ঘরের মধ্যে একটানা খটখট আওয়াজ উঠতেই ম্যাডামের কথা মতো মনে সাহস এনে দরজাটা খুলেছিলাম। বাইরের আলো ঘরে পড়তেই টাইপরাইটারটার সামনে বসে থাকা এক মেম সাহেব আমার দিকে মুখ তুলে তাকালো। কি করে মেম সাহেব ঘরে ঢুকলো এই কথা আমি যখন ভাবছি, তখনই হঠাৎ ওই মেম কঙ্কাল বদলে যেতে থাকে। সেই দেখে নিজের থেকে আমার চিৎকার বেরোয়। তারপর আর কিছু মনে নেই স্যার। কেউ কিছু বলার আগেই মুখার্জিবাবু ঘরের ভিতর ঢুকে গেলেন। একটু পরেই ওর মুখ থেকে বিস্ময়সূচক শব্দ শোনা গেল। উনি বার হয়ে এলেন একটা কাগজ হাতে। সেই কাগজটা নাকি টাইপরাইটারে লাগানো ছিল, তাতে কিছু লেখা আছে। আলোতে নিয়ে গিয়ে কাগজটা পড়া হলো। স্পষ্ট ভাষায় লেখা আছে তাতে, আমার নাম সিনথিয়া ম্যাকডোয়েল। কবছর আগে ফ্রেডি ম্যাকডোয়েলের সঙ্গে আমার বিয়ে হয়েছিল। আমি ম্যাক্রো জনসন কোম্পানিতে টাইপিস্ট ছিলাম। ফ্রেডির সম্বন্ধে কিছুই জানতাম না আমি। ও ছিল ভীষণ লোভী ও অসৎ। আমি অনেক চেষ্টা করেছিলাম ওকে বদলাতে। একদিন ওর সাথে আমার খুব ঝগড়া বাঁধে। সে সময় ও আমাকে হকি স্টিক দিয়ে প্রচন্ড মারে। রাখলে ওর জ্ঞান থাকতো না। ওর সেই আঘাতে আমি মারা যাই। টাকার লোভ দেখিয়ে ও ডক্টর আলীকে দিয়ে আমার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে লিখিয়ে নেয়। সেই রাতেই আমাকে ওরা কবর দেয়, আর সেই রাতেই কবরচোররা আমার দেহ কবর থেকে তুলে নিয়ে যায়। আমি বিচার চাই। আমি আপনাদের কাছে আশ্রয় পেয়েছি। আপনারা দয়া করে কিছু করুন, নইলে যে আমার মুক্তি হবে না। ডক্টর সেনের চেনা জানা কিছু পদস্থ পুলিশ কর্মচারী ছিলেন। তারা এই বিষয়ে আবার নতুন করে খোঁজ খবর নিতে শুরু করলেন। কবরখানায় গিয়ে সিনথিয়ার দেহাবশেষ পাওয়া গেল না, কবর খালি। ফ্রেডি আর আলীকে তখন থানায় এনে জেরা করা হলো। জেরার মুখে ভেঙে পড়ে দুজনেই তাদের দোষ স্বীকার করলেন। সিনথিয়ার কঙ্কালটাকে আবার যথাযথ ধর্মীয় আচারে তার কবরে শুইয়ে দেওয়া হলো।
এরপর থেকে আর কেউ কখনো ওই স্বাস্থ্য কেন্দ্রে রাত্রে টাইপ মেশিনে কাজ করেনি। শুনলেন অসিত কুমার চৌধুরী রচিত জবানবন্দি। আমাদের আজকের গল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ক্যাসেল অফ স্টোরিজকে সাবস্ক্রাইব করুন। আমরা খুব শীঘ্রই আরও একটি নতুন গল্প নিয়ে ফিরব।